ইউরোপের মাটিতে কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রথমবার মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। সে ম্যাচে বাংলাদেশ কেমন করতে পারে, নতুন কোচ থমাস ডুলির সঙ্গে বাংলাদেশের ট্যাকটিস কেমন হবে, এই সব কিছু নিয়ে আড্ডা দেওয়ার জন্য আপনাদের সঙ্গে আমি আছি আবু তালহা, এবং আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ প্রতিদিনের ক্রীড়া সাংবাদিক মুন্না চন্দ্র দাস। ভাই কেমন আছেন? এই তো ঠিকঠাক, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে প্রথম ম্যাচ হবে, একটু পরেই ম্যাচ শুরু হবে। সেই ম্যাচ নিয়ে যদি শুরুতে জানতে চাই কেমন আশাবাদী? বরাবরই তো একটা বাংলাদেশ দল যখন ফুটবল খেলতে নামে তখন সবার একটা আশা থাকে। সেই আশার জায়গাতে আমরা সবাই আসলে ওই 18 কোটি মানুষের মতো যে প্রত্যাশা করি একটা ভালো একটা জয় এবং ভালো একটা দল ভালো খেলবে আসলে। তো সেই জায়গা থেকে সান মারিনোর বিপক্ষে ম্যাচটা নিয়ে কিন্তু অনেকদিন ধরে কথা হচ্ছিল। এর মাঝখানে আমাদের কোচ ছিল না, কোচ আসলো, নতুন একজন কোচ, দক্ষ কোচ বলা যায়। বাংলাদেশের ইতিহাসে এমন কোচ আসলে আগে এসেছে কিনা বা সামনে আসবে কিনা এটা নিয়ে অনেক যুক্তিতর্ক আছে। তবে সব মিলিয়ে থমাস ডুলির আন্ডারে এখন পর্যন্ত যে আমাদের যে খেলোয়াড়রা আছেন তারা কিন্তু খুবই আনন্দিত এবং তারা খুব থাকে না, একটা কোচের আন্ডারে যখন আপনি খুব ভালোভাবে প্র্যাকটিসটা করতে পারবেন, ভালো শিখতে পারবেন, তখন আপনি ডেলিভারিটা ভালো করতে পারবেন। সব মিলিয়ে আমার কাছে মনে হয় দল হিসেবে খুব ভালো আছে এবং সান মারিনোর বিপক্ষে আমরা একটা ভালো জয় আশা করতেই পারি। আসলে যেটা বলছিলাম যে প্রথমবার ইউরোপের মাটিতে ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ, এটা বাংলাদেশের ফুটবলের জন্য কত বড় মাইল ফলক? এটা একটা ভালো বিষয়। যদিও একটা টেনশনের বিষয় ছিল যে ইউরোপের মাঠে বাংলাদেশ খেলবে, সে জায়গায় আমাদের প্লেয়াররা কিন্তু কখনো ওইসব মাঠে প্র্যাকটিসও বা ওইভাবে অনুশীলনও করেনি। তবে বাংলাদেশ দলে কিছু প্লেয়ার আছে, যেমন হচ্ছে সমিত সোম বা হামজা চৌধুরী, ফাহমেদুল, এরা কিন্তু ওই মাঠগুলোতে খেলে অভ্যস্ত বা ওই সব কন্ডিশনে তারা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ আর কি। তো যখন বাংলাদেশ দলটা আসলে ফুটবল দলটা তো বাংলাদেশের ফুটবলের একটা প্রথম ক্রেজ ছিল, মাঝে সেই ক্রেজটা ছিল না, হামজার মাধ্যমে সেই ক্রেজটা মাঠে ফিরেছে। তো যখন দেখবেন যে একটা খেলোয়াড়ের মাধ্যমে যখন ফুটবলের একটা সতেজপূর্ণ বা একটা ক্রেজ সৃষ্টি হয়, যেখানে আমরা শুধু ক্রিকেটটাই দেখি, সেখানে এখন ফুটবলটা নিয়ে আলোচনা হয়, স্পন্সরের একটা দর কষাকষি হয়, ফুটবলের ম্যানেজমেন্ট দর কষাকষি করতে পারে। সেই বিষয়টা কিন্তু ছিল না আগে, কোনো রকম একটা স্পন্সর পাইলেই হইতো। সেই জায়গাটায় ইউরোপের একটা দল, এবং কি এই দলটা নিয়ে আমরা তো যেহেতু আলোচনা করতে বসছি, হয়তো সেই দলটা নিয়েও আলোচনা করবো। তবে এটা একটা ভালো অর্জন, এবং এই অর্জনটা যখন জয় দিয়ে শুরু হবে বা নিজেদের শক্তিমত্তা দেখাইতে পারবো আমরা, তখন এই জয়টা আরো বেশি আমাদের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে আর কি, যে ইউরোপের মাঠে আমরা খেলছি। এবং যে দলটা কথা বলতে, সেই দলটা কিন্তু জার্মানি, ইতালি, স্পেনের সাথে নিয়মিত খেলে। তো ওই দলটার সাথে আপনি যখন খেলবেন তখন আপনার সেই এক্সপিরিয়েন্সের জায়গাটা অনেক বেড়ে যাবে আর কি। কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে দলটা জার্মানি, স্পেন বা ইউরোপের বড় বড় দলগুলোর বিপক্ষে প্রায় খেলে থাকে। হ্যাঁ, কিন্তু যখন এই ফিকচারটা হলো বা সবাই এই ম্যাচটা ঠিক হলো, তখন অনেকে বললো যে এমন একটি ইউরোপের দলের সঙ্গে বাংলাদেশ খেলবে যে দলের র্যাঙ্কিং ফিফা র্যাঙ্কিং এর সবচেয়ে নিচে বা সর্বোচ্চ তলানিতে। সো ইউরোপের দেশ কিন্তু র্যাঙ্কিং সবচেয়ে বেশি নিচে, এটা কি আসলে কোনো কমতি কিনা? আচ্ছা, যদি প্রথমত একটু ব্যাখ্যা করে বলি, যতটুকু আমি জানি আর কি, যে সান মারিনো এমন একটা দেশ যেটা আমাদের বাংলাদেশের একটা জেলার মতো, খুবই ছোট একটা জেলা, এবং এখানে 35,000 মানুষের বসবাস, এবং এখানকার ফুটবলাররা পেশাদার ফুটবলার না। এখানকার ফুটবলাররা তারা পার্ট টাইম জব করে। আমরা যেভাবে দেখি ক্রিকেটের নেদারল্যান্ডসের অনেক খেলোয়াড়ই কিন্তু পার্ট টাইম জব করে, বা তারা ক্রিকেটটা জাস্ট ওই পেশাদারিত্ব জায়গা থেকে খেলে। কতভাবে না, আমাদের বাংলাদেশের ফুটবলাররা যেমন একদম প্রফেশনাল, সেই প্রফেশনালি জায়গা থেকে, হ্যাঁ, তো তারা অনেকে সেমি প্রফেশনাল বা অনেক মিশ্র আছে তাদের মধ্যে। কিন্তু এই দেশটা যখন আপনি দেখেন, একটা দেশের ফুটবলটা কতটা ক্রেজুয়াল, এবং কি তাদের দেশে কিন্তু একটাই মাঠ, যে মাঠে আজকে খেলাটা হবে, সেই মাঠে ধারণ ক্ষমতা 7,000 দর্শক। তার আপনি ক্রেজটা বুঝতে পারতেছেন যে সেখানে মানুষ তত বেশি হয়তো বা ফুটবলটাকে ওভাবে দেখে না বা ওভাবেই হয় না। তবে ওই যে ক্রেজটা, তারা প্রতিনিয়ত খেলতেছে কাদের বিপক্ষে? যখন আপনি দেখবেন জার্মানি চ্যাম্পিয়নদের, ইতালি, স্পেন, তাদের মতো দলের সাথে যখন খেলে, ওই দলটা কিন্তু যথেষ্ট ওই জায়গা থেকে মেন্টালি শক্তিশালী। আপনি যখন প্রতিনিয়ত খেলবেন হচ্ছে বড় বড় টিমের সাথে, তখন আপনার র্যাঙ্কিংটা তো ম্যাটার করতেছে না, আপনি কার সাথে খেলতেছেন ওটা ম্যাটার করে। এখন সান মারিনোর র্যাঙ্কিং হচ্ছে 211 নম্বর, তারা খেলে কার সাথে? আমাদের 181, আমরা খেলি কাদের সাথে? তো আপনি যখন বড় দলের সাথে খেলবেন, বড় দলের আশপাশে যারা থাকে তারাও অবশ্যই মেন্টালি, ফিজিক্যালি, খেলার মাঠের প্র্যাকটিস বলি বা মানসিকতা বলি, সব জায়গায় কিন্তু এগিয়ে থাকবে। এবং ওই কারণে আসলে হামজা চৌধুরী, আপনি কালকে দেখেছেন যে হামজা চৌধুরী একটা কথা বলেছেন যে এই দলটার বিপক্ষে খেলাটা কঠিন হবে, কিন্তু আমরা
মুখিয়ে আছি। এবং কোচ থমাস ডুলি, যার কথা বারবার বলা হচ্ছে যে তার প্রথম অ্যাসাইনমেন্ট কেমন হবে, সাফের আগে তিনি নিজে বলেছেন যে সাফের আগে একটা ভালো প্রস্তুতি, সব মিলিয়ে আসলে সান মারিনোর বিপক্ষে খেলাটা অনেক কঠিন হতে পারে যদি বাংলাদেশ প্রথম থেকে সেই সুযোগটা নিয়ে থাকে, যে বলটা নিজেদের মধ্যে রাখে, যেটা আমরা দেখছিলাম। যে তো সব মিলিয়ে যদি ও নিজের নিয়ন্ত্রণে বলটা রাখে বা নিজের নিয়ন্ত্রণে খেলাটা রাখে, সান মারিনো অনেক বড় দল বা বড় দলের বিপক্ষে খেলে, ওইটা শুধু মাথা থেকে ফেলে দিয়ে জাস্ট প্রতিপক্ষ হিসেবে চিন্তা করে, তাদের খেলাটা তো ইতিমধ্যে অবশ্যই অ্যানালাইসিস করা হয়ে গেছে, তারা কোন জায়গায় বেশি দক্ষ বা কোন জায়গায়, তো সেই সব অনুযায়ী তো আমাদের একটা প্রস্তুতি হয়ে গেছে অলরেডি। এবং জামাল ভাই নিজে বলেছেন যে আমরা আসলে আমাদের প্ল্যানটা এটা আমরা জানি, কিন্তু ম্যাচের আগে আমি এটা আসলে প্রকাশ করতে পারবো না, সংবাদ সম্মেলনে তিনি বলেছেন। এবং আপনি যেটা বললেন যে সান মারিনোর দেশটা বাংলাদেশের একটি জেলার সমান, মূলত তার চারিপাশে ইতালি রয়েছে। হ্যাঁ, আপনি যে বলেন যে 7,000 ধারণ ক্ষমতা একটা গ্যালারি রয়েছে তাদের। হ্যাঁ, সেই মাঠে ধারণা করা হচ্ছে যে 3 ভাগের 2 ভাগ দর্শক আবার থাকবে বাংলাদেশের, যারা ইতালিতে থাকেন বা ইতালিতে কাজ করেন, জব করেন, এরাই মূলত সেখানে থাকবে। সো তাদের মানে তাদের উপস্থিতিতে বাংলাদেশ যখন মাঠে নামবে, কি মনে হয় যে বাংলাদেশে তখন কি মনে হতে পারে না যে এটি আসলে আমাদের একটি হোম ম্যাচ? হ্যাঁ, নিঃসন্দেহে নিঃসন্দেহে। আপনি শুধু এটা না, আমরা যখন মালয়েশিয়াতে খেলি বা মালদ্বীপে খেলি, যেখানে আসলে বাংলাদেশি দর্শকরা আছেন, সেখানেই মানে ওই ক্রেজটা থাকে। এবং আমরা 11 জন মাঠে খেললেও 12তম যে ভূমিকাটা, 12তম প্লেয়ারের ভূমিকাটা কিন্তু ওই দর্শকরাই পালন করে। এবং আপনি তো জানেনই যে বাংলাদেশ যখনই বাইরের দেশে খেলতে যায়, যেগুলোতে বাংলাদেশের মানে আমরা যে প্রবাসী ভাইয়েরা বলি বা ফ্যামিলি, অনেকে ফ্যামিলি নিয়ে থাকেন, সেই জায়গায় কিন্তু ওই দর্শকগুলা কিন্তু ওই মাঠে আসেই, এবং তারা মাঠে এসে মানে এতটা ক্রেজ দেয়। আমরা লাস্ট টাইম যখন দেখেছি যে আমাদের একটা টুর্নামেন্টে, সাফের একটা টুর্নামেন্টে, সেখানেও কিন্তু বাংলাদেশের দর্শকরা কিন্তু বড় একটা ভূমিকা পালন করেছে। এবং সেখানে আসলে প্লেয়াররা মাঠে খেলতেছে না, মনে হচ্ছে রাজত্ব করতেছে, এবং কি সবাই মনে হচ্ছে আমাদের ঢাকা স্টেডিয়াম মনে হয় এটা। তো ওই যে আপনি যখন একটা অচেনা জায়গায়, এই জায়গাটা একটু কঠিন হতো যদি বাংলাদেশের কোনো দর্শক না থাকতো, সান মারিনোর অনেকগুলো দর্শক থাকতো, তখন এক্সট্রা একটা প্রেশার থাকতো, কিন্তু হ্যাঁ, তারা অনেক কঠিন হতো। কারণ আমরা জানি যে আপনি নিজেও জানেন যে যখনই ওই দর্শকগুলা তাদের চিয়ার আপ করবে, তারা দুয়ো দিবে বা স্বাভাবিক যেটা হয় ফুটবল মাঠে, সেটা কিন্তু আসলে অনেক সময় অনেক প্লেয়ার নিতে পারে না। তখন তারা তখন এই ম্যাচ থেকে বের হয়ে যায়, মানে মেন্টালি তারা বের হয়ে যায়। তখন ওই দর্শকগুলোর ভূমিকা কিন্তু অনেক বড়, এবং সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের দর্শকগুলো অনেক বড় কার্যকর হয়ে দাঁড়াবে। এবং বাংলাদেশের পক্ষেই আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই রেজাল্টটা চলে আসবে, এই দর্শকগুলো এবং আমাদের এই সম্প্রতি সময়ে আমাদের ফুটবল খেলার যে দক্ষতা, সেই সবকিছু মিলিয়ে। আপনি কথা বলছিলেন যে হামজা চৌধুরী বলেছে তাদের বিপক্ষে খেলা অনেক হার্ড হবে। তো হামজা চৌধুরী আরেকটি কথা বলেছেন, আমি একটু সেটি দর্শককে পড়ে শোনাতে চাই। তিনি বলেছেন যে নিঃসন্দেহে সান মারিনোর বিপক্ষে ম্যাচ সহজ হবে না, তারা বড় দলের বিপক্ষে খেলে থাকে, তারা হার্ড কোয়ালিটির। আমাদের জন্য ইউরোপের মাটিতে এটা প্রথম ম্যাচ, সব মিলিয়ে আমাদের জন্যই ভালো হবে। আমি খুবই এক্সাইটেড ইউরোপের দল এবং সান মারিনোর বিপক্ষে খেলতে পারবো। সো বাংলাদেশের দর্শকদের সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে প্লেয়ার রয়েছে, ফুটবলার যারা রয়েছেন, তারাও কিন্তু ভীষণ এক্সাইটেড। আর শুরুতে যে কথাটাই হচ্ছিল যে সান মারিনোর র্যাঙ্কিং 211, কিন্তু যেহেতু তারা কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলে, সেই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তারা সহজে ম্যাচ জিততে পারেন না। যেহেতু ম্যাচ জিততে পারে না, সেহেতু তাদের র্যাঙ্কিং আসলে কিন্তু উপরের দিকে উঠে আসে না, এই জন্য তাদের র্যাঙ্কিংটা 211 ধরা হচ্ছে। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে সান মারিনোর বিপক্ষে এটা বাংলাদেশের জন্য একটি কঠিন টেস্ট হতে যাচ্ছে। এবং বাংলাদেশ যদি জিততে পারে, তাহলে অবশ্যই, স্পেশালি যেহেতু থমাস ডুলির এটি প্রথম অ্যাসাইনমেন্ট, সাফের আগে বাংলাদেশের যে আত্মবিশ্বাস, সেটাও কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। আর শেষ দিকে এসেছি আমরা, শেষ দিকে যেটি বলতে চাই সেটি হলো যে বাংলাদেশের এই ম্যাচে সান মারিনোর বিপক্ষে স্ট্রাইকার একটি ঘাটতি হবে কিনা, যেহেতু রাকিব নেই। অনেকে বলছেন যে রাকিবের পরিবর্তে মোস্তানি তিনি মিডফিল্ডার হলেও তাকে হয়তো বা ফলস নাইন ভূমিকায় দেখা যেতে পারে। ওই যে একটা আমাদের রিফাত মাসুদের সাথে সম্প্রতি একটা সাক্ষাৎকারে বা ওনার একটা ইন্টারভিউ নিতে গিয়ে আমাদের কথা হচ্ছিল যে রাকিব আসলে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ। যে রাকিব এমন একটা প্লেয়ার, যে এমন একজন খেলোয়াড়, যে তার আসলে ওই অভাবটা পূরণ করতে গেলে অনেকের একটা আপনার দলের একটা পার্থক্য সৃষ্টি করতে হয়। তো সেই জায়গাটা হয়তো মোরসালিন হয়তো বা সেটা কাভার করবে। এবং আমরা জানি যে তারপর ফাহমিদুল আছেন, ফাহিম স্পেশালি ফাহিমের একটা গুরু দায়িত্ব পালন করতে হবে। সব মিলে যে স্ট্রাইকারের রাকিবের শূন্যতা তো থাকবে। আপনি হামজা চৌধুরী যদি না থাকে, আপনি হামজার একটা শূন্যতা পাবেন না। দীর্ঘদিন ধরে খেলতেছে, সেই একই ফরমেশনে আগাচ্ছে, দলের মাঝখানে রাকিবের যে অনুপস্থিতি, তা এটা অবশ্যই দলের একটা প্রভাব ফেলবে। তবে সব মিলিয়ে আসলে আপনি যেটা বলছিলেন যে হামজা চৌধুরী যেটা বলছিলেন, যে সেই জায়গায় আপনি একটা জিনিস চিন্তা করেন না, যে বাংলাদেশ দলের ক্যাপ্টেন তো হচ্ছে জামাল ভুঁইয়া, কিন্তু আপনি যখন মাঠে খেলতে নামেন তখন আপনার কাছে কি মনে হয়? অলিখিত ক্যাপ্টেন কিন্তু হামজা চৌধুরী। রাইট। এখন জামাল ভুঁইয়া কিন্তু এমন একটা কথা বলেছে যে উনি মুখিয়ে আছেন, ও কিন্তু এই ইচ্ছাতে বড় বড় দলের সাথে খেলেছে। ক্লাবে
সে তার ক্লাবেও অনেক বড় 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 প্রতিপক্ষের সাথে খেলেছে, কিন্তু বাংলাদেশ দলটা তো খেলে নাই। ঠিক এই কারণে সে তখন ওই যে আপনার লাস্টে কথাটা ছিল যে আমরা মুখিয়ে আছি, আমরা খুবই এক্সাইটেড। এটা হচ্ছে দলগত একটা দলকে একটা উজ্জীবিত করার জন্য যে আমরা সান মারিনোর বিপক্ষে খেলতেছি। সান মারিনো অনেক বড় দলের সাথে খেলে, তাদের র্যাঙ্কিং নিয়ে কথা হচ্ছিল। তা ভাই তারা খেলে কোন দলগুলোর সাথে? তারা একটা গোল দিয়ে আমরা দেখেছি ইংল্যান্ডের সাথে একটা গোল দিচ্ছে 8 সেকেন্ডে, যেটা ফিফার যে বাছাই পড়বে বা ফিফার যে ফ্রেন্ডলি ম্যাচগুলোর মধ্যে একদম সবচেয়ে দ্রুততম, এবং এরপরে 7-1 গোলে হারছে তারা। একটা দলের সবচেয়ে বড় কথা কি, এই দলটা হচ্ছে বিপক্ষ দলকে বিপদে ফেলতে পারে, বিপক্ষ দলকে একটা তাক লাগাই দিতে পারে। ঠিক সান মারিনো ওরকম একটা দল। ঠিক এই কারণে তাদের র্যাঙ্কিংটা আসলে যেহেতু জয় পায় না, 20 বছর পর তারা একটা জয় পায়, আমরা দেখেছি 20 বছর পর, এবং একই দলের বিপক্ষে জয় পেয়েছে। তো সেই লিচেনস্টাইনের বিপক্ষেই 2টা জয়। তো 20 বছর পর একটা দল যখন জয় পায়, আপনি র্যাঙ্কিং কিভাবে আগাবে? তাদের র্যাঙ্কিং এক এক করে আগাইছে। লাস্ট টাইম আমি দেখেছি অনেক বছর আগে একটু এগিয়ে ছিল। তো এই দলটার বিপক্ষে যখন জামাল ভুঁইয়া বা হামজা চৌধুরী খেলবে, তখন একটা ভার তো থাকবে যে এরা অনেক বড় দলের বিপক্ষে খেলে, এবং একটা বিপদও কিন্তু আছে এখন পর্যন্ত, যে তারা কি তাদের ঘরের মাঠ, সেখানে তারা খেলে, তারপর সেখানে তারা কাদের বিপক্ষে খেলছে, সেই জায়গাটার অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশের জন্য একটা চাপ। তবে জামাল বা হামজা, ফাহমিদুল, সমিত সোমরা যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল জাতীয় একজন খেলোয়াড়, তারা অনেক বড় বড় দলের সাথে খেলেছে, সেই চাপটা তারা জানে। তো সব মিলে আমার কাছে মনে হয় না যে আসলে সান মারিনোর বিপক্ষে আমরা খুব একটা বিপদে পড়বো, এবং অনেকাংশে আমি এতটা কনফিডেন্ট যে দলটাকে নিয়ে বা দলটাতে, স্পেশালি আমি আর আপনি হয়তো একটু ভুলে গেছি যে জিকোর কথা বলতে। আপনি বলেন জিকোর এই যে ফেরাটা, এটাও তো একটা আমাদের যে অবশ্যই গোলকিপিং এ আপনি তো অনেক কথা হয়েছে জিকোর সাথে, বা আপনার কি মনে হয় জিকোর মেন্টালিটি এখন কি মনে হয়? অবশ্যই যেহেতু তিনি দল থেকে বাদ পড়েছেন, নতুন কোচের আন্ডারে নতুন করে আবার দলে তিনি সুযোগ পেয়েছেন, ডাক পেয়েছেন, তার তো অবশ্যই নিজেকে তিনি অবশ্যই প্রমাণ করতে চাইবেন, অবশ্যই দেখাতে চাইবেন যে আমি যেহেতু দলে এসেছি, আমি এই দলে থাকার যোগ্য। সো আমার মনে হয় যে আজকের ম্যাচে জিকোকে আমরা সেই ভূমিকায় দেখতে পাবো। তিনি হয়তো দুর্দান্ত কিছু সেভ করে বাংলাদেশকে অবশ্যই বাঁচাবেন যদি সান মারিনো ভালো অ্যাটাক করে থাকে। এবং আপনি দেখেন বসুন্ধরার হয়ে কিন্তু ট্রেবল জয়, সব জায়গায় কিন্তু তার একটা সেই অবদান আছে, এবং সেই অবদান নিয়ে জাতীয় দলে ফেরা, দর্শকরা মুখিয়ে আছেন সেখানকার বাংলাদেশ, ইতালির যে বাংলাদেশের দর্শকরা, তারা অবশ্যই জিকোর সেই জিকোকে দেখতে যাবেন, হামজাকে দেখতে যাবেন। তো আমার কাছে সব মিলিয়ে মনে হয় যে সব মিলে একটা ভালো একটা ফাইটিং ম্যাচ হবে এবং সাফের আগে। এবং আরেকটা কথা যদি বলি, শেষ করতে চাই এটা বলে, যে বিশ্বকাপের ম্যাচগুলো কিন্তু রাতেই হবে। তো বাংলাদেশি দর্শকদের জন্য একটা ধাক্কা বা একটা শুরু, প্রি টেস্ট বলা যায়, যে বিশ্বকাপের আগে একটা প্রি টেস্ট হয়ে গেল বাংলাদেশের সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে। এবং এই যে রাত জাগার একটা অভ্যাস শুরু হল, মানে ফুটবলারদের তো অনেকেই আমরা ক্লাব ফুটবল দেখি, কিন্তু বিশ্বকাপের আগে একটু যারা হচ্ছে মানে আমাদের যারা নিয়মিত ফুটবল দেখে না, তাদের জন্য একটা মানে প্রি টেস্ট যে শুরু হয়ে গেছে বিশ্বকাপের দামামা, এবং বাংলাদেশি ম্যাচ দিয়ে একটা ভালো শুরু হবে আর কি বাংলাদেশের জন্য। অবশ্যই আমরাও চাই বাংলাদেশ জিতুক। প্রথমবার যেহেতু ইউরোপের মাটিতে খেলতে গিয়েছে ইউরোপিয়ান দলের বিপক্ষে, এই ম্যাচ জিতলে সেটা বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম একটি অর্জন হিসেবে থেকে যাবে। সেই সঙ্গে থমাস ডুলির বিপক্ষে, অর্থাৎ থমাস ডুলির সাথে বাংলাদেশ কেমন করতে পারে, তার যে সামনে তার টিমও রয়েছে, সেখানে বাংলাদেশ কেমন করবে, অনেক কিছু আসলে আজকে পরিষ্কার হয়ে যাবে। একটা ম্যাচ দিয়ে আপনার সবকিছু পরিষ্কার হয়ে যাবে। দর্শক, কথা হচ্ছিল সান মারিনোর সঙ্গে বাংলাদেশের ম্যাচ নিয়ে, সেই ম্যাচে বাংলাদেশ কেমন করতে পারে। এবং যেহেতু থমাস ডুলির প্রথম অ্যাসাইনমেন্ট এটি, এই ম্যাচটি কিন্তু বাংলাদেশ অবশ্যই জিততে চাইবে। আপনাদের কি মনে হয় এই ম্যাচটি বাংলাদেশ আসলে কাদের খেলাবে, বা বাংলাদেশের একাদশ কেমন হতে পারে? সেই ম্যাচে জিকো গোলবারের নিচে থাকবেন কিনা, এবং কে গোল করতে পারেন, অথবা যেহেতু রাকিব নেই সেই স্থানে কাকে আসলে থমাস ডুলি খেলাবেন স্ট্রাইকার হিসেবে, সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।